আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখলেন তো কিছু মানুষের বক্তব্যের ফটো কার্ড। এরা কেউ রাজনীতিবিদ, কেউ সরকারি কর্মকর্তা। এদের সকলকে আপনারা চেনেন। কিন্তু আপনার মনে কি এই প্রশ্ন কখনো আসে যে বিগত 50 বছরেও কি কাউকে এরকম যুদ্ধ যুদ্ধ বয়ান দিতে দেখেছেন বা শুনেছেন? 50 বছর যদি দেশ কোনো রকম যুদ্ধ করা ছাড়াই টিকে থাকতে পারলো, তাহলে হঠাৎ এমন কি হলো যে সকলেই যুদ্ধের ডাক দিচ্ছেন? কি মনে হয় কেন তারা এই যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলতে চাইছে? বাংলাদেশের কি যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা আছে? আর সবচেয়ে বড় কথা হলো, যুদ্ধটা করবে কার সঙ্গে, কি কারণে যুদ্ধ করবে? চলুন বিস্তারিতভাবে এসবই আজ আলোচনা করে দেখা যাক। 1 বছর ধরে দেশের রাজনীতি যেন পাগলামির এক মহোৎসবে মেতে উঠেছে। কে কোন পদে আছেন, কাকে প্রতিনিধিত্ব করছেন, এসব যেন এখন আর কোনো কারো মাথা ব্যথা নয়। মুখ খুললেই আবোল তাবোল, উস্কানিমূলক কথা, হুমকি ধামকি। মনে হয় যেন দেশের রাজনীতি জলাতঙ্কে আক্রান্ত। 2024 সালে সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে এমন এক বিকারগ্রস্ত অবস্থায় ফেলে দিয়েছে, যেখানে দায়িত্বশীলরা সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। এখন সবাই যেন যুদ্ধ লাগানোর পাগলামিতে ব্যস্ত। অথচ পাগলেও বোঝার কথা যে বাংলাদেশের এই অবস্থায় যুদ্ধ তো দূরের কথা, একটা পটকা ফোটানোরও সামর্থ্য নেই। তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কে বা কারা বাংলাদেশকে এই ফাঁদে ফেলতে চাইছে বলুন তো? এই যে ফটো কার্ডগুলো দেখলেন, যারা কি কি বলেছেন তাদের কথা শুনলে মনে হয় যে কেউ আর সুস্থ আছে? ডিএমপি কমিশনারের মুখ থেকে বেরোচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। এমন কথা কি একজন পুলিশ কর্মকর্তা বলতে পারেন? একজন ডিএমপি কমিশনার, তার পদমর্যাদা আপনি ভুলে যান। একজন পুলিশের সামান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলছেন তিনি যুদ্ধের ডাক দিচ্ছেন। অবশ্যই জানেন এটা তার এখতিয়ারের বাইরে, তারপর বলছেন তিনি। কেন? কারণ এর পেছনে একটা পরিকল্পনা আছে। পুরো স্ক্রিপ্টটা সাজানো। জামায়াত, তৌহিদি জনতা, পুলিশের কিছু মুখপাত্র সবাই একই সুরে ভারত বিরোধী স্লোগান তুলেছে। উদ্দেশ্য একটাই, দেশে অরাজকতা তৈরি করা, ভারতকে প্ররোচিত করা, যুদ্ধের পরিবেশ বানানো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলুন তো? এই হুমকি ধামকিগুলো দেওয়া হচ্ছে এমন সময়ে যখন পাকিস্তানের জেনারেল সাহিদ শামসাদ মির্জা ঢাকায় এসে মোহাম্মদ ইউনূস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন তার লাঠি হাতে। কূটনৈতিক শিষ্টাচারের বালাই তো নাই। উনি এসে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন তার লাঠি হাতে। তার আগেও একদল উচ্চপদস্থ পাক সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। 1 মাসের মধ্যে 2 দফা উচ্চ পর্যায়ের সামরিক সফর, এটা কি কাকতালীয়? সেই পাকিস্তানে প্রতিদিন গড়ে 15 থেকে 16টা জঙ্গি হামলা হচ্ছে, সেনা মরছে ডজন ডজন। দেশটা নিজের ভেতরেই এক ধরনের গৃহযুদ্ধে জড়িয়ে আছে। সেখানে তারা নিজের দেশের জঙ্গিদের সামলাতে পারছে না, অথচ বাংলাদেশে এসে পরামর্শ দিচ্ছে। প্রশ্ন জাগে তাদের লাভটা কি বলেন তো? এই সময়েই জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশের খসড়া নিয়ে গোপনে কাজ চলছে। ঐক্যমত্য কমিশন মনোনীত কমিটি এই খসড়া তৈরি করেছে, যা পাশ হলে সংবিধানের বিকল্প হয়ে দাঁড়াবে। এর মানে একটাই, যে কোনো নির্বাচনের ফলাফলের বাইরে গিয়ে একটি স্থায়ী ইন্টারিম সরকার তৈরি করা। বিএনপি তখন চিৎকার করবে, কিন্তু কোনো লাভ হবে না। মূল খেলা চলছে অন্য জায়গায়। রাজনীতির সমীকরণ বুঝতে রকেট সায়েন্স লাগে না। গাছের পাতা কিন্তু এমনি এমনি নড়ে না, কেউ না কেউ নাড়ায়। এখন বাংলাদেশে সেই নাড়ানোর লোকদের দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আইন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী, সবখানে কিছু মুখবাজ, ধান্দাবাজ, ষড়যন্ত্রকারী নিজেদের জায়গা পাকাপোক্তভাবে করে ফেলেছে। যাদের কাছে দায়িত্ব মানে ক্ষমতা ধরে রাখা, দেশ নয়। বিবেকবান মানুষ আছে, কিন্তু তারা নির্বাক। কারণ ক্ষমতাহীনতার দেশে বিবেক শব্দটা একটা বিলাসিতা। অন্যদিকে বিএনপিও নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। গত 14 মাসে তারা যে মার্কিন নিয়ন্ত্রিত দখলদার সরকারের তাবেদারি করছে, তাতে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেম্পো স্ট্যান্ডের দখল পেয়েছে বটে, কিন্তু বাকি কিছু পায়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর একটা সময় ছিল যখন বিএনপি জনগণের নেতৃত্বে ফিরে আসতে পারত, কিন্তু তারা সুযোগ হারিয়েছে।
কারণ তারা ভরসা রেখেছে জামায়াতে, যে জামায়াত আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় না। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তারেক রহমানের নিরাপত্তা এবং নির্বাচনী সরকার নিয়ে নানা দাবি তুলেছেন, কিন্তু সেনাপ্রধান কোনো আশ্বাস দেননি বলে জানা গেছে। অর্থাৎ সামরিক এবং আন্তর্জাতিক সমর্থন দুটোরই ঘাটতি আছে এখন বিএনপির। অন্যদিকে তারা ভারত বিরোধিতাকে রাজনৈতিক মূলধন বানাতে গিয়ে আসলে স্বাধীনতা বিরোধীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। জামায়াত এবং বিএনপির নেতারা এখন একে অপরের সুরে কথা বলছেন, একই ধরনের উস্কানিমূলক মন্তব্য, একই ধরনের ভারত বিরোধী অবস্থান, একই উদ্দেশ্য, বাংলাদেশকে অস্থিতিশীল করা। তারা জানে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বিদেশি বাহিনী নামবে, আর সেই বিশৃঙ্খলার ভেতরেই স্থায়ীভাবে দখলদার প্রশাসন বসানো যাবে। এই পুরো খেলায় পাকিস্তান এবং কিছু আন্তর্জাতিক মহল সরাসরি যুক্ত। পাকিস্তান নিজের দেশে অচল হয়ে পড়েছে, তাই এখন নতুন ভরসা খুঁজছে বাংলাদেশের ভেতর। তাদের পরিকল্পনা স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাত তৈরি করা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভেঙে ফেলা। একবার তা ঘটলে পশ্চিমা সামরিক শক্তির প্রবেশপথ খুলে যাবে, ইউনূসের ইন্টারিম সরকার হয়ে উঠবে স্থায়ী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সব কিছু ঘটছে মানুষের চোখের সামনে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করছে না, কারণ সাধারণ মানুষ ক্লান্ত, বিধ্বস্ত, ভীত তো অবশ্যই। কেউ আর কাউকে বিশ্বাস করে না। রাজনীতি এখন কৌশলের খেলা নয়, এক ধরনের পাগলামি। যার যার সুবিধা সেই অনুযায়ী সত্য বদলে ফেলা হচ্ছে। মিডিয়া থেকে প্রশাসন, সব জায়গায় একই অবস্থা, যেন সবাই কোনো অদৃশ্য স্ক্রিপ্টের অংশ, যেখানে দেশটাই শুধু দর্শক। প্রশ্ন হলো, বাংলাদেশ কবে থেকে যুদ্ধবাজ দেশ হয়ে গেল বলুন তো? যে দেশ ৭১-এ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল, সে দেশ সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেছিল, সেই দেশকে আবার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? এরা কারা যারা চায় বাংলাদেশ আবার ভাঙুক, বিভক্ত হোক? এই আবল তাবল বকাওয়ালারা জানে তাদের কথায় ভয় বা বিভ্রান্তি তৈরি হয়। তারা জানে তাদের প্রতিটি বক্তব্য মিডিয়ায় ছড়াবে, মানুষ বিভক্ত হবে, সন্দেহ বাড়বে, আর এই বিভক্তির সুযোগেই তারা নিজেদের স্বার্থ হাসিল করবে। তাই বলতে পারেন আপনি, এরা কেবল বকছে না, খুব সচেতনভাবে বকছে, যেন পরিকল্পিত উন্মাদনা তৈরি করা যায়। বাংলাদেশ এখন এক অদ্ভুত সময় পার করছে। রাজনীতি, প্রশাসন, সামরিক সম্পর্ক সবকিছু এক অদৃশ্য তাড়নায় নড়াচড়া করছে, অথচ কেউ দিক নির্দেশনা দিচ্ছে না, কেউ জবাবদিহি করছে না। দেশ চলছে স্রষ্টার ভরসায়, মানে আল্লাহ চালাচ্ছে দেশ। একসময় পাকিস্তান সম্পর্কে বলা হতো যে পাকিস্তান নাকি ৩টা এর উপর ভরসা করে, আল্লাহ, আর্মি আর আমেরিকা। বাংলাদেশও তাই। বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে। যে যা যেভাবে ভাবছে সেটাই বলছে। ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর। এই বাচাল দেশ শেষ পর্যন্ত হিসাব দিতে হবে কোনো এক সময়। বাংলাদেশ তো যুদ্ধ চায় না, এদেশ শান্তির দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান না পেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তার ভিত্তি ছিল মানবিকতা, শান্তি, সমতা। সেই দেশের মানুষকে এখন যুদ্ধের নাম করে বিভ্রান্ত করা হচ্ছে। যারা এভাবে দেশকে যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিতে চায়, তারা জানে না যুদ্ধ লাগলে তাদেরই সবার আগে পালাতে হবে, কারণ নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকে না। যুদ্ধের উস্কানি দিয়ে যারা মুখ চালাচ্ছে, তারা আসলে দেশের কিছু অংশ অন্যের হাতে তুলে দিতে চাইছে। এই গণপাগলামির পেছনে স্বার্থ আছে, ষড়যন্ত্র আছে। এরা এত আবল তাবল বকছে কেন? কারণ পাগলামোটা আসলে সাজানো। আর যে দেশ নিজের বুদ্ধি হারায়, তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করে ইতিহাস। যে যেখানে আছেন ভালো থাকবেন। অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের এনে অনেকগুলো কমিশন তৈরি করেছিল। সেই কমিশন সংস্কার করবে, ইত্যাদি ইত্যাদি করবে। এই বছরখানেক যাবৎ সেই কমিশন বসেছে, সেখানে খাওয়া দাওয়া চলেছে, চা পান, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, জ্ঞান বিতরণ হয়েছে। অতঃপর কমিশন তার কার্যক্রম গুটিয়ে এনেছে। এটাকে বিএনপির খুব পরিচিত মুখ স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কিভাবে দেখছেন, সেটা নিয়ে আমরা আগে একটু শুনি, তারপর আমি আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠার বদলে
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন। সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে, আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না। আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি, এখানে 6টা সংযুক্তি সহ প্রায় 100-200 কাগজ আছে, সবগুলো দেখতে পারি নাই। এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম, জাতীয় ঐকমত্য কমিশনকে আমার ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের কিছু অংশ শুনলেন। গুরুত্বপূর্ণ অংশ, জাতীয় ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ড গুটাতে পেরেছে, এটা একটা সন্তুষ্টি তিনি জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় জানিয়েছেন যে তারা জাতীয় অনৈক্যটা সৃষ্টি করতে পেরেছে। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্ড। তো বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং অন্যান্য যারা। আওয়ামী লীগ তো এই ঐক্যমত কমিশনের এই সংস্কারের ভিতরে নেই। বিএনপি বলছে তারা যা তৈরি করছে এটা জাতীয় অনৈক্য তৈরি করছে। আর জাতীয় পার্টি তো এখানে নাই, বামধারা রাজনৈতিক দলগুলি এখানে নাই। এনসিপি অর্থাৎ ডক্টর ইউনূসের তৈরির দল, তারা কোনো স্বাক্ষর করেন নাই। অন্যান্য যে সকল দল, তাদের অভিমত এখানে পাওয়া যায়নি। তারা যদি তাদের কথিত জুলাই সনদের কথাও ধরেন তাহলে সেখানে যেগুলো নাই সেগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন খ্যাতিমান সাংবাদিকের আলোচনায় দেখলাম, তিনি বলছেন যে বিদেশি এই ডক্টর আলী রিয়াজ তিনি অশ্বডিম্ব পেরেছেন। অশ্বডিম্ব অর্থাৎ এতদিন যাবত এই বৈঠক টৈঠক করে সবকিছু করে রাষ্ট্রপতির কাছে বা প্রধান উপদেষ্টার কাছে তারা সমর্পণ করবেন। আরেকটা বিষয় নিয়ে এসেছেন যেটা এক প্রকার ভণ্ডামি, এক প্রকার বাটপাড়ি, এক প্রকার মানুষকে ধোঁকা দেওয়া। সেটা হচ্ছে গণভোটের কথা বলা হয়েছে। গণভোটে থাকবে জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলভুক্ত বিষয়ে আপনি একমত পোষণ করেন কিনা সেই বক্তব্য রাখুন। তো জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলে এত কিছু লেখা যেটা বাংলাদেশের কোনো ভোটারের কাছে যাবে না, কারণ আপনার এই ব্যালটের সঙ্গে এত বড় স্তূপাকারের ওই কাগজ যাবে না। ফলে আপনারা যারা দেশের নাগরিক বা ভোটার, তারা কেউ কিন্তু জানছেন না যে ওই জুলাই সনদ কি, ওর তফসিলে কি আছে। আপনার কাজ হলো হ্যাঁ বলা। ওই যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে সামরিক শাসক, তার উপরে আপনার আস্থা আছে কিনা, হ্যাঁ বা না বলুন। তখন তো কোশ্চেন ছিল দুটো, যে এই লোক ক্ষমতা দখল করেছে এই মেজর জেনারেল জিয়াউর রহমান, তার উপর আপনার আস্থা আছে কিনা, হ্যাঁ বলুন বা না বলুন। এখানে প্রশ্ন এটুকু না, এখানে প্রশ্ন এত যে প্রশ্ন ব্যালটের সঙ্গে থাকবে না, তাতে স্তূপ হবে এতখানি। অর্থাৎ কিসের জন্য আপনি হ্যাঁ বলবেন সেটাও আপনি কেউ জানবেন না। এই ভণ্ডামি, বাটপাড়ি, এই আইন বহির্ভূত কর্মকাণ্ডের প্রস্তুতকারক, আর্কিটেক্ট, যিনি যার প্রিয় মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে
1971 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমার শত্রুর পক্ষে ছিল সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং অনেকেই সেই দেশের অস্থায়ী নাগরিক, স্থায়ী নাগরিক, তাদের দোকান থেকে অর্থাৎ তাদের ব্রেন চাইল্ড থেকে তৈরি করা এই প্রেসক্রিপশনে আপনাদের নাকি হ্যাঁ না বলতে হবে। হতাশ হবার কোনো কারণ নাই। এই যে কমিশন, এই যে সংস্কার, এদের কে বানিয়েছে? যারা বানিয়েছে তারই তো লিগ্যাল অথরিটি নাই, সেই তো বেআইনি। তাকে বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদ তাকে এখতিয়ার দিয়েছে, কোন ক্ষমতা দিয়েছে? সেই তো নিজে সংবিধান ভঙ্গকারী, রাষ্ট্রদ্রোহী। যার নিজের অস্তিত্ব নাই সে আবার আলাদা দোকান খুলে আসেন জাতীয় ঐক্যমত, আসেন সংস্কার। কতগুলো পণ্ডিত বসেছে সেখানে। এই পণ্ডিতরা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করেছে এই তথাকথিত কমিশনের নামে। দিনের পর দিন বৈঠক, এক একজনের মর্যাদা দেওয়া হয়েছে। আরে বাপুরে, যিনি মর্যাদা দেওয়ার কথা বলেছেন তার নিজেরই তো কোনো মর্যাদা নাই। বাংলাদেশের সংবিধানে কোন উপদেষ্টা পদ আছে? প্রধান উপদেষ্টা পদ আছে। যার নিজেরই স্বীকৃতি নাই সে আবার আর একজনকে মর্যাদা দেয়। এই স্ট্যাটাস। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। অবশ্য এদের কাছ থেকে আমি আশাও করি না, কারণ অবৈধ ক্ষমতা দখলদারদের কাছ থেকে তারা আশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ করিয়ে একটা গণভোট করাবেন। আমি দুঃখের সঙ্গে বলছি, আমি একজন আইনের ছাত্র, প্রায় 40 বছর আইন পেশা আছি। সংবিধানে যেটা নাই সেটাকে অধ্যাদেশ আকারে ঘোষণা করার এখতিয়ারও রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি কোন বিষয়টাকে অধ্যাদেশ আকারে দিতে পারবেন তা সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে। যে বিষয়টা সংবিধানে নাই সেই বিষয়ে কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। এখন বন্দুকের নল ধরে চাপ সৃষ্টি করে এরকম অধ্যাদেশ এই ইউনূস সরকার, পুলিশ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুন করা সহ যারা নৈরাজ্য, সহিংসতা, নাশকতা, দুর্বৃত্তপনা করেছিল, রাষ্ট্রদ্রোহী কাজ করেছিল, তাদের রক্ষার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। একই রকম নোটিফিকেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে 1975 সালের 26শে সেপ্টেম্বর জারি করানো হয়েছিল। নেপথ্যে ছিল বন্দুকধারীরা। জিয়াউর রহমান পার্লামেন্ট গঠন করার পরে 1979 সালের 9 এপ্রিল সেটাকে সংসদে পাশ করিয়েছিলেন ৫ম সংশোধনী নাম দিয়ে। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে অবৈধ, সব অবৈধ। কাজেই রাষ্ট্রপতিকে দিয়ে জোর করিয়ে যদি কোনো অধ্যাদেশও জারি করান সেটা হবে সংবিধান বহির্ভূত। আর সংবিধান কিন্তু বলবৎ আছে। মাথায় রাখবেন, সংবিধান বলবৎ আছে। এই সংবিধানের বাইরে গিয়ে কিছুই করার এখতিয়ার নাই। এবং যারা শপথ নিয়েছেন তারা বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। বোঝা গেল? এই যে কথিত সংস্কার কমিশনের যা কিছু সৃষ্টি, এই সবগুলো বেআইনি, সবগুলো অবৈধ, সবগুলো সংবিধান বহির্ভূত। সংস্কার কমিশন যার নিজের নাই আইনগত বৈধতা, তিনি আবার কমিশন করেন, তিনি জ্ঞান বিতরণ করেন। এবং তারা কারা? যারা বাংলাদেশের নাগরিকও না, ভাড়া এসেছেন বিদেশ থেকে। এই ভাড়াটিয়ারা বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন। এই সংস্কার কমিশন, আমি ওই সাংবাদিকের ভাষাই বলবো, প্রচুর টাকা রাষ্ট্রে নষ্ট করে অশ্বডিম্ব উপহার দিয়েছেন। প্রিয় দেশবাসী, সংস্কার কমিশন কি? এই জাতীয় সংস্কারের নাম দিয়ে রাষ্ট্রের অর্থ, তহবিল নষ্ট করা, ক্ষমতার অপব্যবহার করা, এখতিয়ার বহির্ভূত কাজ করার জন্য একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
সেদিন আজ হোক বা কাল হোক। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।